আজকে ভিডিওতে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। প্রথমে আছে গ্রুপ এ। একের আয়তে দিয়েছে এসআইতে একটি মূল একক কিলোগ্রাম। 2 দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক আলোকবর্ষ। 3 কার্যের মাত্রিয় সংকেত হচ্ছে ml² (10⁻²). 4 সমত্বরণে গতিশীল একটি কণার প্রাথমিক বেগ u, অন্তিম বেগ v হলে কণাটির গড় বেগ হবে u+v/2। 5 দিয়েছে 1 মিলিগ্রাম ভরসম্পন্ন একটি বস্তুতে 1 ডাইন বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ হবে 10 মিটার/সেকেন্ড²। 6 দিয়েছে আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক আহিত হিলিয়াম আয়ন। 7 একটি ত্রিযোজী ক্যাটায়নের ইলেকট্রন সংখ্যা 10 হলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক হবে 13। 8 প্রদত্ত কোন পরমাণুতে কেবলমাত্র একটি কক্ষপথ বর্তমান H মানে হাইড্রোজেন, সাধারণ হাইড্রোজেন। গ্রুপ বিতে আসে আইতে দিয়েছে সত্য মিথ্যা। 2 আই বলেছে অভিকর্ষের ক্রিয়ায় অবাধে পতনশীল বস্তুর গতি ত্বরণহীন হয়, মিথ্যা। 2 দিয়েছে দুটি লোহার বলের ওজন 1 কেজি আর 50 কেজি, একই বেগে একই দিকে বল দুটি গতিশীল। কোন বলটির গতিজাড্য বেশি হবে? যে বলের মানে ভরটা বেশি, 50 কেজি বলটির। অথবা বলেছে নিউটনের কোন গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠিত হয়? তৃতীয় গতিসূত্র থেকে। 3 দিয়েছে শূন্যস্থান পূরণ করো, ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পরকে প্রতিমিত করতে পারে না। 4 বলেছে সাধারণ স্কেলে লঘিষ্ঠ ধ্রুবকের মান 1 মিলিমিটার। 5 দিয়েছে একটি ভৌত রাশির নাম লেখো যার মাত্রা নিয়ে একক আছে কোন। আর অথবাতে দীপন প্রাবল্যের এসআই একক হচ্ছে ক্যান্ডেলা। 6 দিয়েছে নিউট্রনবিহীন একটি পরমাণু হচ্ছে সাধারণ হাইড্রোজেন। অথবা ফ্লুরিনের এই পরমাণুতে ফ্লুরিন পরমাণুতে মোট আধানগ্রস্ত কণার সংখ্যা হচ্ছে 9+9 18টি, মানে 9টা প্রোটন আর 9টা ইলেকট্রন, তাই টোটাল 18টি। আধানগ্রস্ত কণা মানে তোমার ধরো ঋণাত্মক আধান আর ধনাত্মক আধান, প্রোটন হচ্ছে ধনাত্মক, ইলেকট্রন ঋণাত্মক, তাহলে মোট আধানগ্রস্ত কণার সংখ্যা 18টি। 7 সত্য বা মিথ্যা লেখো, কোনো মৌলের পারমাণবিক সংখ্যায় ওই মৌলের মূলগত ধর্মের নির্ণায়ক সত্য। গ্রুপ সিতে আসি। 3 আয়তে দিয়েছে তার সাধারণ তুলাযন্ত্রে সুবেদিতা 2টি শর্ত লেখো। এই যে সাধারণ তুলাযন্ত্র সুবেদী হওয়ার শর্তে 1 হচ্ছে তুলাদণ্ডের বাহু দুটি দীর্ঘ আর হালকা হওয়া প্রয়োজন, আর 2 তুলা পাত্র দুটি হালকা হওয়া প্রয়োজন। 2টি শর্ত বলেছে। 2 দিয়েছে S সমান 1/2 a t⁴, S হচ্ছে সরণ, এ ত্বরণ, টি সময়। সমীকরণটি মাত্রাগতভাবে সঠিক কিনা দেখাও। মাত্রাগতভাবে এটি সঠিক নয়। এইটা লিখবে যে একটি বস্তুর প্রাথমিক বেগ 0 অর্থাৎ সময় 0 হলে বেগ 0 বিন্দু দ্বারা এটি বোঝানো হয়েছে। এরপরে বস্তুটি বেগ ক্রমশ বাড়তে থাকে এবং সময় t হলে বেগ v হয়। তাহলে এ বিন্দু, এই যে এ বিন্দু দ্বারা এটি বোঝানো হয়েছে। এখন বস্তুটি দ্বারা t সময় অতিক্রান্ত দূরত্ব s হলে s সমান OAB অংশের ক্ষেত্রফল। এই যে OAB এইটার ক্ষেত্রফল, অর্থাৎ 1-এর 2 গুণ ভূমি গুণ উচ্চতা, যেহেতু এটা একটা ত্রিভুজ, OAB একটা ত্রিভুজ, তাহলে 1-এর 2 গুণ ভূমি মানে OB আর উচ্চতা মানে হচ্ছে AB, তাহলে 1-এর 2 গুণ t গুণ AT, তার মানে অতএব 1-এর 2 গুণ AT², তাই 1-এর 2 গুণ AT⁴ হবে না। অথবাতে দিয়েছে প্রমাণ এবং প্রমাণ দৈর্ঘ্য আর প্রমাণ সময়ের সংজ্ঞা দাও। প্রমাণ দৈর্ঘ্য লিখবে যে আলো শূন্যস্থানে এই সেকেন্ড সময় যে দূরত্ব অতিক্রম করে সেই দৈর্ঘ্যকে বলা হয় 1 মিটার বা প্রমাণ দৈর্ঘ্য। আর প্রমাণ সময় হচ্ছে পৃথিবীর কোনো স্থানের ভৌগোলিক মধ্যরেখাকে একবার অতিক্রম করে আবার সেই স্থানে ফিরে আসতে সূর্যের যে সময় লাগে তাকে 1 সৌরদিন বলা হয়। 1 বছরের সকল সৌরদিনের গড় অর্থাৎ গড় সৌরদিনের 1/86,400 ভাগ অংশকে প্রমাণ সময় অর্থাৎ 1 সেকেন্ড বলে অভিহিত করা হয়। 3 দিয়েছে ত্বরণের এককে প্রতি সেকেন্ডে। প্রতি সেকেন্ড কথাটা 2 বার ব্যবহার করা হয় কেন? এই যে ত্বরণ এককে প্রতি সেকেন্ড কথাটি 2 বার আসে কেন? ত্বরণ সমান বেগের বৃদ্ধি বাই সময়, ত্বরণের একক বেগের একক বাই সময়ের একক। বেগের একক মানে স্মরণের একক বাই সময়ের একক ইন্টু 1 সময়ের একক, যেহেতু বেগের একক এইটা। অতএব ত্বরণের একক সমান হচ্ছে স্মরণের একক বাই সময়ের এককের স্কোয়ার। অতএব বোঝা যাচ্ছে যে ত্বরণ এককে প্রতি সেকেন্ড কথাটি 2 বার আসে, একবার বেগ বোঝাবার জন্য আর একবার বেগের বৃদ্ধির হার বোঝাবার জন্য। 4 দিয়েছে একটা খেলনা গাড়ি 20 সেন্টিমিটার/সেকেন্ড বেগে চলছে। 1 মিটার দূরত্ব যাওয়ার পর ওই গাড়ির বেগ দাঁড়ালো 30 সেন্টিমিটার
পার সেকেন্ড। গাড়িটির ত্বরণ নির্ণয় করো। তো লিখবে যে গাড়ির প্রাথমিক বেগ হচ্ছে ইউ সমান 20 সেন্টিমিটার পার সেকেন্ড, অতিক্রান্ত দূরত্ব এস সমান 1 মিটার, 1 মিটার দূরত্ব অতিক্রম করার পর বেগ ভি হচ্ছে 30 সেন্টিমিটার সেকেন্ড। তাহলে ধরা যাক গাড়ির ত্বরণ এ, তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as সমীকরণ থেকে পাওয়া যাচ্ছে এ সমান 30 মানে 900 আর 20 মানে 400 প্লাস 2a, তাহলে 2a তাহলে 2 এর সমান হচ্ছে 500, এর সমান 500/2 250 সেন্টিমিটার, সেটাকে মিটারে নিয়ে গেলে 100 দিয়ে ভাগ করে নিলে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হবে। পাঁচে দিয়েছে রোলার টানা এবং ঠেলার মধ্যে কোনটি বেশি সুবিধাজনক এবং কেন। এইটা লিখবে যে রোলারকে যখন টানা হয় তখন প্রযুক্ত এফ বল, এই যে এফ বলটা আনতভাবে ও এ বরাবর ওপরের দিকে ক্রিয়া করে। এই বলের অনুভূমিক উপাংশ এইচ ও বি বরাবর রোলারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, আর উলম্ব উপাংশ ভি ও সি বরাবর রোলারের ওজনের বিপরীত দিকে ক্রিয়া করার ফলে রোলারের ওজন কার্যত হ্রাস পায়। তাই রোলারকে টানা সহজ হয়। এই কারণে কোনো রোলারকে ঠেলা অপেক্ষা টানা সুবিধাজনক। আর এই ছবিটা একটু এঁকে দেবে তার সাথে। অথবাতে বলেছে বল সংযোজনের সামান্তরিক সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। এই যে বল সংযোজনের সামান্তরিক সূত্র, একই বিন্দুতে ক্রিয়ারত দুটি সমজাতীয় বলকে কোনো সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে সূচিত করলে সামান্তরিকে সন্নিহিত বাহু দুটির ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ ওই বল দুটির লব্ধিকে মানে ও দিকে সূচিত করবে। এই ছবিটা দিয়ে দিচ্ছ। আর ব্যাখ্যা হচ্ছে ধরা যাক F1 আর F2 বল ও বিন্দুতে ক্রিয়াশীল। বল দুটিকে একটি সামান্তরিক ও এ সিবির দুটি সন্নিহিত বাহু যথাক্রমে ও এ আর ওবি দ্বারা মানে আর অভিমুখে প্রকাশ করা যায়। সুতরাং ও বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকটির অসি কর্ণটি ওই বলদ্বয়ের লব্ধিকে মানে আর অভিমুখে প্রকাশ করবে, অর্থাৎ বলদ্বয়ের লব্ধি হবে F সমান F1 প্লাস F2। 6তে দিয়েছে H3+ আয়ন কি গঠিত হওয়া সম্ভব। লিখবে হিলিয়াম মানে He পরমাণুর ইলেকট্রন সংখ্যা 2 আর প্রোটন সংখ্যাও 2, সুতরাং হিলিয়াম দুটির বেশি ইলেকট্রন বর্জন করতে পারে না, তাই He3+ আয়ন গঠিত হওয়া সম্ভব নয়। অথবাতে বলেছে একটি পরমাণুর যোজ্যতা কক্ষ এম এ দুটি ইলেকট্রন আছে, মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত হবে 12 আর এর নাম হচ্ছে ম্যাগনেসিয়াম Mg। 7এ দিয়েছে এ একটা পরমাণু যার পারমাণবিক মানে ভর হচ্ছে 40 আর পারমাণবিক সংখ্যা 20, আর বি পরমাণুর ভর সংখ্যা 39 আর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 19। এই পরমাণু দুটির মধ্যে সম্পর্ক বলেছে, তো এখানে লিখে নেবে। তাহলে এতে নিউট্রন সংখ্যা হচ্ছে 20, 40 বিয়োগ 20 আর বি এরও নিউট্রন সংখ্যা হচ্ছে 20। যেহেতু এ এবং বি পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা উভয় ভিন্ন, কেবলমাত্র নিউট্রন সংখ্যা সমান, তাই এ ও বি পরস্পরের আইসোটোন। 8এ দিয়েছে পরমাণু এবং আয়নের মধ্যে কোনটি সুস্থিত এবং কেন। এইখান থেকে এতটা লিখবে যে একই মৌলের পরমাণু আর আয়নের মধ্যে আয়নটি বেশি সুস্থিত, কারণ কোনো মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের অনুরূপ ইলেকট্রন বিন্যাস লাভ করে যথাক্রমে অ্যানায়ন বা ক্যাটায়নে পরিণত হয়। আয়নগুলির সবচেয়ে বাইরের কক্ষে ডুপ্লেট বা অকটেট দ্বারা পূর্ণ থাকায় পরমাণু অপেক্ষা আয়ন বেশি স্থায়িত্ব লাভ করে। গ্রুপ ডিতে আসি। 4এর আয়তে দিয়েছে সাধারণ তুলা যন্ত্র এবং মাপনী চোঙের সাহায্যে একটি অনিয়মিত আকারের কঠিন বস্তুর ঘনত্ব কিভাবে নির্ণয় করবে। লিখবে প্রথমে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর পরিমাপ করা হলো, মনে করি বস্তুর ভর হচ্ছে ক্যাপিটাল M। এরপরে 2 নম্বর হচ্ছে একটা পরিষ্কার আর শুষ্ক আয়তন মাপক চোঙের একটা নির্দিষ্ট দাগ পর্যন্ত জল নিয়ে ওই জলতলের পাট নেওয়া হলো, মনে করি এই পাট V1 ঘন সেন্টিমিটার আর কি। 3 হচ্ছে এরপর অসম আকৃতির বস্তুটিকে মোম লাগানো সরু সুতোয় বেঁধে জলের মধ্যে ধীরে ধীরে ডোবানো হলো, এর ফল জলতল কিছুটা উপরে উঠে আসবে। এই অবস্থায় আবার জলতলের পাট নেওয়া হলো, মনে করি এই পাট V2
ঘন সেন্টিমিটার। তাহলে গণনা তরলের আয়তন V1 ঘন সেন্টিমিটার, অসম বস্তুসহ তরলের মোট আয়তন V2 ঘন সেন্টিমিটার। তাহলে বস্তুটির আয়তন V2 - V1। অতএব কঠিন বস্তুটির উপাদানের ঘনত্ব বস্তুটির ভর বাই আয়তন, তাহলে m/V2 - V1 গ্রাম পার ঘন সেমি। অথবাতে দিয়েছে একটি ড্রপারের 1 ফোঁটা জলের আয়তন মাপুনি চোঙ ও ড্রপারের সাহায্যে কিভাবে নির্ণয় করবে। লিখবে একটি খালি এবং শুষ্ক মাপুনি চোঙ নিয়ে তাতে ড্রপার দিয়ে 200 থেকে 300 ফোঁটা জল ফেলা হলো। ওই জলের আয়তন মাপা হলো, মনে করা যাক হচ্ছে সেটা V সেন্টিমিটার কিউব। আর n ফোঁটা জল ফেলা হয়েছে, তাহলে 1 ফোঁটা জলের আয়তন V/n সেন্টিমিটার কিউব। ওর সাথে রয়েছে লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার উল্লেখ থাকে কেন। এটা শুধু 1 নম্বরের আছে, তাই লিখবে 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব সবচেয়ে বেশি এবং আয়তন সবচেয়ে কম হয়, তাই 4 ডিগ্রি লিটারের সংখ্যায় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার উল্লেখ থাকে। 4-2 দিয়েছে লেখচিত্রের সাহায্যে v² প্লাস এই সমান u² প্লাস 2as সমীকরণটি প্রমাণ করো। এই যে বেগ সময় লেখচিত্র থেকে সমীকরণ প্রতিষ্ঠা এভাবে আঁকবে। তো ধরা যাক একটা বস্তুকণা এর সমতরণে সরলরেখা বরাবর গতিশীল, বস্তুকণাটি প্রাথমিক বেগ u আর টি অন্তিম বেগ v। এই টি সময় বস্তুকণাটি সরণ s। তাহলে কণাটির বেগ সময় লেখচিত্র এখানে এটি দেখানো হয়েছে ab। এখানে ও এর সমান cd সমান u আর db v এবং od সমান ac সমান t, মানে অতিবাহিত সময়। টি সময়ে বস্তুকণাটির অতিক্রান্ত দূরত্ব s হচ্ছে abdo, abdo এই পুরো যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে s সমান 1/2 গুণ bd প্লাস ao গুণ od। তো s সমান 1/2 গুণ bd প্লাস ao গুণ ac, এটা হচ্ছে 1 নম্বর। আবার ত্বরণ a সমান cb বাই ac, cb মানে bd মাইনাস cd বাই ac। আবার ac সমান এটাকে ঘুরিয়ে লিখলে bd মাইনাস cd বাই a। তাহলে 1 নম্বর সমীকরণ অনুসারে s সমান এই যে ac-র জায়গায় আমরা এটা লিখে দেবো। লিখে দিলে s সমান 1/2a b² মাইনাস cd² bd² মাইনাস cd²। bd মানে v আর cd মানে u, তাহলে s সমান 1/2a ইন্টু v² মাইনাস u²। অতএব v² মাইনাস u² সমান 2as। অতএব v² সমান u² প্লাস 2as প্রমাণিত। অথবাতে বলেছে তার সাথে আছে প্রদত্ত লেখচিত্র থেকে 3 সেকেন্ড পরে কণার সরণ নির্ণয় করো। বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি, তাহলে লেখচিত্রে বেগের ঋণাত্মক মান নির্দেশ করে যে দ্বিতীয় তৃতীয় সেকেন্ডের মধ্যে কণাটি বিপরীত অভিমুখে চলেছে। এই কারণে 3 সেকেন্ডে কণার সরণ হবে OABC আয়তক্ষেত্র বিয়োগ FCDE, তার মানে 2 গুণ 2 বিয়োগ 1 গুণ 2, তার মানে হচ্ছে 4 বিয়োগ 2 2 মিটার। তাহলে 3 সেকেন্ডে কণার সরণ হবে 2 মিটার। অথবাতে বলেছে রৈখিক ভরবেগের ধারণা থেকে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক প্রমাণ দাও। এইটা লিখবে রৈখিক ভরবেগের ধারণা নিরিখে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের বিবৃতির বল পরিমাপের সমীকরণ প্রতিষ্ঠা। গতিসূত্র হচ্ছে, সূত্রটা হলো কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। বল পরিমাপের সমীকরণ, ধরা যাক m ভরের একটা বস্তু u বেগে গতিশীল, বস্তুটির ওপর f মানের একটি বল t সময় ধরে ক্রিয়া করায় বেগ বৃদ্ধি পেয়ে v হয়েছে। তাহলে বস্তুটির প্রাথমিক ভরবেগ mu, t সময় পরে অন্তিম ভরবেগ হচ্ছে mv। ভরবেগের পরিবর্তন mv মাইনাস mu, তার মানে m ইন্টু v মাইনাস u। অতএব ভরবেগ পরিবর্তনের হার এটা t সময় হয়েছে m ইন্টু v মাইনাস u বাই t। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী f সমানুপাতিক m ইন্টু v মাইনাস u বাই t। তাহলে f সমানুপাতিক m ইন্টু, এইভাবে লিখবে v মাইনাস u বাই t। তাহলে f সমান ma, v মাইনাস u বাই t সমান a ত্বরণ। তাহলে f সমান kma, k হচ্ছে একটা ধ্রুবক। আবার একক ভরের ওপর ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করতে যে
পারে যে বল তাকে যদি বলের একক ধরা হয়, অর্থাৎ m সমান 1, a সমান 1 আর f সমান 1 হয়, তাহলে k সমান 1 হবে। সেক্ষেত্রে f সমান m এ এটি হলো স্থির মানের ভরের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সমীকরণ। এই সমীকরণের সাহায্যে বলের পরিমাপ করা যায়। ওর সাথে একটা অঙ্ক আছে, 150 কেজি ভরের একটি বন্দুক থেকে 0.05 কেজি ভরের গুলি ছোড়া হচ্ছে। গুলির বেগ 80 মিটার পার সেকেন্ড হলে বন্দুকের পেছনে হটার বেগ কত হবে? তাহলে লিখবে বন্দুকের ভর হচ্ছে m, ক্যাপিটাল M সমান 150 কেজি, বুলেটের ভর স্মল m সমান 0.05 কেজি, বুলেটের বেগ u 80 মিটার পার সেকেন্ড। তাহলে বন্দুকের বেগ যদি v ধরি, রৈখিক ভরবেগ সংরক্ষণ নীতি থেকে পাওয়া যায় mu প্লাস mv সমান 0, mv সমান মাইনাস mu, v সমান মাইনাস স্মল mu বাই ক্যাপিটাল M। তাহলে স্মল m সমান ধরেছিলাম আমরা 0.05, u সমান 80, তাহলে গুণ 80, আর নিচে ক্যাপিটাল M 150। তো এখান থেকে হিসাব করে 0.027 মিটার পার সেকেন্ড। এখানে ঋণাত্মক চিহ্নের অর্থ বুলেটের এই বন্দুকটির গতি গুলির গতির বিপরীতে, মানে হচ্ছে বন্দুকের পেছনে হঠাৎ গতিবেগ। তিনেতে দিয়েছে বোর রাদারফোর্ড পরমাণু মডেলের মূল স্বীকার্যগুলি উল্লেখ করো। লিখবে বোর রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য বিষয় 1 হচ্ছে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো বৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে পারে না। কেবলমাত্র কতগুলি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তন করতে পারে। 2, এইসব নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথের যে কোনোটিতে বিচরণকালে ইলেকট্রন কোনো শক্তি বর্জন করে না, শোষণ করে না, অর্থাৎ নির্বাচিত কক্ষপথগুলির ইলেকট্রনের শক্তি স্থির থাকে, তাই এগুলিকে স্থায়ী কক্ষপথ বা সুস্থির কক্ষপথ বলা হয়। আর 3 হচ্ছে যখন কোনো ইলেকট্রন উচ্চতর শক্তির একটি সুস্থির কক্ষপথ থেকে নিম্নতর শক্তির একটি সুস্থির কক্ষপথে নেমে আসে, তখন ইলেকট্রনটি নির্দিষ্ট পরিমাণ শক্তি ত্যাগ করে। অন্যদিকে কোনো ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণের মাধ্যমে নিম্নতর শক্তিস্তর থেকে উচ্চতর শক্তিস্তরে স্থানান্তরিত হয়। ওর সাথে আছে যে x2 মাইনাস আয়নে 10টি ইলেকট্রন আর 8টি নিউট্রন আছে। মৌলটির পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা কত? x2 মাইনাস আয়নে 10টি ইলেকট্রন 8টি নিউট্রন আছে, তাহলে 2টি ইলেকট্রন বর্জন করলে তা নিস্তড়িত x পরমাণুতে পরিণত হবে। অতএব x পরমাণুতে উপস্থিত ইলেকট্রন সংখ্যা 10 - 2 8। যেহেতু নিস্তড়িত পরমাণুতে উপস্থিত ইলেকট্রন সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান পরমাণু ক্রমাঙ্ক, তাহলে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক 8 আর এক্স মৌলটির পরমাণুতে 8টি নিউট্রন বর্তমান। ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, তার মানে 8 + 8 16। অতএব পরমাণু ক্রমাঙ্ক 8, ভর সংখ্যা 16, মৌলটি হলো অক্সিজেন। অথবাতে দিয়েছে এখানে এম আর এন দুটো মৌল দিয়েছে, বলেছে এদের রাসায়নিক ধর্ম ভিন্ন না এক হবে, যুক্তিসহ লেখো। তো এদের পরমাণু ক্রমাঙ্ক দুটো হচ্ছে সমান। তো একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু নিউক্লিয়াসে বিভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা বিভিন্ন হয়, একই মৌলের এইরূপ পরমাণুগুলোকে পরস্পরের আইসোটোপ বলা হয়। তো লিখবে যে যেহেতু আইসোটোপগুলির পরমাণু ক্রমাঙ্ক সমান বলে ইলেকট্রন সংখ্যাও সমান হয়। এখান থেকে লিখবে এতটা সমান হয়, তাই এদের রাসায়নিক ধর্মও এক হয়, কারণ রাসায়নিক ধর্ম ইলেকট্রন বিন্যাসের উপরে নির্ভর করে, সেই জন্য এদের রাসায়নিক ধর্ম এক হবে। আচ্ছা, পরে যেটা আছে এখানে ইউরেনিয়াম পরমাণু একটা দিয়েছে, বলেছে নিউক্লিয়ার থেকে মানে এর পারমাণবিক সংখ্যা 92, ভর সংখ্যা 238। বলেছে এর থেকে 3টি নিউট্রন বেরিয়ে গেলে নতুন নিউক্লাইডটিকে কিভাবে প্রকাশ করবে, এর নিউট্রন সংখ্যা কত হবে, আর পূর্বোক্ত আর শেষোক্ত নিউক্লাইড দুটির মধ্যে সম্পর্ক কী। তো এখানে ধরো এখানে অভিনবতে একটা আছে এক্স দিয়ে, ভর সংখ্যা 238, প্রোটন সংখ্যা 92, ইলেকট্রন সংখ্যা 92।
নিউট্রন সংখ্যা হচ্ছে 146। এবার 3টি নিউট্রন কম থাকলে ভর সংখ্যা হবে 238 - 3 235। প্রোটন সংখ্যা একই থাকায় মৌলটির চিহ্ন হবে এখানে ইউ দিয়ে লিখবে, যেটা এক্স আছে এটা ইউ দিয়ে লিখবে, ইউ 235, এভাবে ইউ 235 92। তাহলে এদের পরমাণু ক্রমাঙ্ক যেহেতু সমান, এরা পরস্পরের আইসোটোপ হবে। তাহলে এদের নিউক্লিয়াইড দুটোর মধ্যে সম্পর্ক হবে আইসোটোপ, এটা পরস্পরের আইসোটোপ। সম্পর্কটা হবে পরস্পরের আইসোটোপ হবে। তাহলে এখান থেকে 3টে নিউট্রন বেরিয়ে গেলে 238 বিয়োগ 3 করবে, এর পরমাণু ক্রমাঙ্ক 92, ইলেকট্রন সংখ্যা 92, ভর সংখ্যা 238, মানে 92 মাইনাস 92 করে বার করবে, যেটা হবে 146। আর নতুন নিউক্লিয়াইডটির নিউট্রন সংখ্যা কত হবে, যেহেতু 3টে নিউট্রন কমে যাচ্ছে, 100 নিউট্রন সংখ্যা হবে 146 - 3 143। আর পূর্বোক্ত আর শেষোক্ত নিউক্লিয়াইড দুটো সম্পর্ক হবে, এরা একে অপরের আইসোটোপ হবে, আর এইভাবে লিখবে সংকেতটাকে।